ওয়েলকাম স্টুডেন্টস। চলো আজ আমরা অঙ্কের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক সেট থিওরি নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক সেট কি বা কি তার বৈশিষ্ট্য, কিভাবে তার অঙ্কের সলিউশন গুলো হবে, সব আমরা পরপর দেখে যাব। চলো শুরু করা যাক সেট। তার আগে সাপোজ ধরো তোমাদেরকে একটা টাস্ক দেওয়া হলো, একটা কাজ দেওয়া হলো, যেটা হলো এখানে টাস্ক 1 যদি আমি বলি যে কোনো তিনটি ইংরেজি মাসের নাম লিখতে। তো যে কোনো তিনটি ইংরেজি মাস কি হবে, বলবে যে স্যার আমার কাছে তো 12খানা মাস রয়েছে ইংরেজি, জানুয়ারি থেকে ডিসেম্বর, তো যেখান থেকে আমি 3খানা মাসকে সিলেক্ট করে একটা লিস্ট বানিয়ে নেবো, তাহলে সেটা একটা 3টা মাসের লিস্ট হয়ে যাবে। চলো ঠিক আছে, তুমি হয়তো লিখলে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3টে মাস। তোমার বন্ধু হয়তো লিখলো না স্যার আমি এপ্রিল নেব, মে নেব, জুন নেব। তাহলে তোমার বন্ধু যেটা উত্তর দিয়েছে সেটাও কিন্তু ঠিক, তুমি যেটা উত্তর দিয়েছো সেটাও ঠিক। তাহলে এখানে প্রশ্ন একটা, কিন্তু উত্তর 2 এবং তার অনেক বেশি হবে। আমি যদি 5 জনকে আলাদাভাবে বলি যে কোনো 3টি মাসের নাম লিখো, ওরা কিন্তু বিভিন্ন রকম ভাবে, কেউ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কেউ এপ্রিল, মে, জুন, কেউ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বিভিন্ন ভাবে সাজিয়ে আমার কাছে নামটা দিতে পারে। তাহলে একটা প্রশ্নের 3খানা, 4খানা, 5খানা অনেকগুলি আমার সম্ভাব্য উত্তর হিসেবে আসছে। এখন দেখা যাক যদি টাস্কটাকে এরকম ভাবে বলা হয় যে জে দিয়ে শুরু, ক্যাপিটাল জে দিয়ে শুরু ইংরেজি মাসের যে নামগুলি রয়েছে সেগুলি লিস্ট করো, তাহলে বলবে হ্যাঁ ঠিক আছে স্যার এটাও পারবো। এটা হচ্ছে ব্র্যাকেট ওপেন করে লিখবো জানুয়ারি, তারপর হবে জুন, তারপর হবে জুলাই। তাহলে এবার দেখো জে দিয়ে শুরু যে নামগুলো আছে সেগুলো কিন্তু জানুয়ারি, জুন, জুলাই ছাড়া অন্য নাম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। এটা হতে পারে যে এটা না লিখে তোমার বন্ধু হয়তো লিখলো এরকম যে জুনটাকে আগে নিয়েছে, জানুয়ারিটাকে পরে নিল, বা জুলাইটাকে শেষে নিল। তাহলে কি হলো, যে দিয়ে শুরু কিন্তু এই 3খানাই নাম রয়েছে। এবারে জানুয়ারি, জুন, জুলাই অথবা জুন, জুলাই, জানুয়ারি ব্যাপারটা কিন্তু একই, লিস্ট কিন্তু সেম, শুধু এখানে অর্ডারগুলি আলাদা আলাদা আছে। তাহলে এই যে দিয়ে শুরু যে মাসের নামগুলো লিখতে বললাম, এই যে হোমওয়ার্কটা ছিল বা এই যে স্টেটমেন্টটা ছিল, এটা কিন্তু একটা সুন্দর স্টেটমেন্ট, ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট, যার মধ্যে উত্তর কিন্তু আমি যতবারই যেভাবেই সাজাই না কেন উত্তর কিন্তু এই 3টি মাসই আসবে, এর বাইরে কোনো উত্তর আমি পাবো না। কি তাই তো? এরপর যদি তোমাদের বলা হয় 31 দিন যে মাসগুলো হয়, 31 দিনের যে মাসগুলো হয় সেগুলোর নাম লিখতে। তাহলে 31 দিনের যে মাসগুলো হয় সেগুলোকে যদি নাম লিখতে বলা হয় তাহলে কি হবে, প্রথমে হয়তো জানুয়ারি হলো, ফেব্রুয়ারি হবে না, মার্চ হবে, এপ্রিল বাদ দিয়ে মে হবে, জুন বাদ দিয়ে জুলাই হবে, আগস্ট হবে, সেপ্টেম্বর বাদ দিয়ে অক্টোবর, নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বর। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা করে লিখে দিলাম। তাহলে এখানে কি হয়েছে বলো, জানুয়ারি, মার্চ, 1 2 3 4 5 6 7, এই 7খানা মাস ছাড়া অন্য এমন কোনো মাস নেই যেখানে 31 দিনের মাস হবে। তাহলে এই যে স্টেটমেন্টটা, এটাও কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট বলতে পারবো, মানে সুন্দরভাবে তার যে ডেফিনেশন বা সংজ্ঞাটা খুব সুন্দরভাবে ক্লিয়ার রয়েছে যে আমাকে কি বলা হয়েছে 31 দিনের মাস, সেরকম ইংরেজি মাসের নামগুলো লিখতে। তাহলে এখানে এই জানুয়ারি আর ডিসেম্বর অবধি যে 7খানা মাস রয়েছে এর বাইরে কি কোনো মাস হতে পারে? হতে পারে না। হ্যাঁ, লেখার অ্যারেঞ্জমেন্টটা হয়তো আলাদা হবে, কিন্তু লিস্ট কিন্তু আমার এটাই হবে। তাহলে উপরের হোমওয়ার্ক আর নিচের হোমওয়ার্কের মধ্যে ডিফারেন্স কি হলো, উপরের যে কাজটা দিয়েছিলাম, যে টাস্ক 1টা দেওয়া হয়েছিল, তার মধ্যে কি হয়েছিল, যে স্টেটমেন্টটা তোমাদের দেওয়া হয়েছিল স্টেটমেন্টটা কিন্তু সুন্দরভাবে ডিফাইন নয়, বা তার যে সংজ্ঞাটা সেটা কিন্তু ডিফাইন নয়। ঠিক আছে, যেহেতু সংজ্ঞাটা ক্লিয়ার নয়, আমার বিভিন্ন ভাবে করলে সেটা বিভিন্ন উত্তর পাওয়া যাবে। তাহলে একটা স্টেটমেন্টে যদি 2 বা তার বেশি উত্তর হিসাবে পাওয়া যায়, তাহলে সেই স্টেটমেন্টটাকে কিন্তু আমি সুসংজ্ঞাত স্টেটমেন্ট বা ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট বলতে পারবো না। তাহলে এটা সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড নয়।
তাহলে সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড নয়। তাহলে এই যে কালেকশন করলাম আমি, কালেকশন অফ মান্থ, এগুলোকে আমরা সেট বলতে পারছি না। ঠিক আছে, এইগুলোকে আমরা সেট করতে পারছি কারণ এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছিল, স্টেটমেন্ট গুলো ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট ছিল বা সুসংজ্ঞাত স্টেটমেন্ট ছিল, কারণ তার সংজ্ঞা বা ডেফিনেশনটা ভেরি ক্লিয়ার ছিল যে জানুয়ারি, জুন, জুলাই হিসেবে উত্তর পেয়েছিলাম। এখানে কি যে 31 দিনের যে মাসগুলো জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এই 7টা মাস ছাড়া অন্য মাস এখানে আসতে পারে না। তাহলে উপরেরটা ডিফাইন নয়, নিচেরটা ডিফাইন। তাহলে উপরের যে লিস্টগুলো লিখেছিলাম সেগুলোকে আমরা সেট হিসাবে ধরবো না, কিন্তু এগুলোকে আমরা অবশ্যই সেট বলতে পারি। বোঝা গেল? তাহলে কোনগুলোকে সেট বলবো, কোনগুলোকে বলবো না, চলো একটু ভালো করে বুঝে যায় সেট কাকে বলে বা সেটের ডেফিনেশনটা কি। চলো আমরা আজকে সেটের সাথে সেটিং করব। ঠিক আছে, তাহলে সেট কাকে বলছে? বস্তু সমূহের সংকলন বা কালেকশনকে, বস্তু সমূহের সংকলন বা কালেকশনকে সেট বলা হবে যদি 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 সেট কখন বলা হবে? যদি এক নাম্বার শর্ত থাকছে যে সেই সংকলনটি বা কালেকশনটা যেটা করছিলাম সেটা সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড হতে হবে। সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড হতে হবে। আমরা এখনই দেখলাম যে একটা স্টেটমেন্ট সেটা সুসংজ্ঞাত হতেও পারে, তার উত্তর অনেক রকম বেরোতে পারে, বা সুসংজ্ঞাত যদি না হয় তাহলে অনেক রকম উত্তর বেরোচ্ছে, সুসংজ্ঞাত যদি হয় তাহলে একটাই ফিক্সড উত্তর আমি বের করতে পারবো। তাহলে সুসংজ্ঞাত হতে হবে বা ওয়েল ডিফাইন্ড হতে হবে। এটা যদি হয় তাহলে আমরা তাকে বা সেই যে কালেকশন অফ ডেটা বা কালেকশন যেটা করছিলাম, যে লিস্টটা বানাচ্ছিলাম, তাকে আমরা সেট বলবো। এক নম্বর শর্ত। আরো শর্ত রয়েছে। দ্বিতীয় যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি এলিমেন্ট আমরা যে সেটের মধ্যে লিখেছিলাম জানুয়ারি, জুন এবং জুলাই, এগুলোকে কি করেছিলাম? যে কালেকশন অফ মান্থ যেটা লিখেছিলাম সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জানুয়ারি, জুন, জুলাই, মানে এই প্রত্যেকটি যে এলিমেন্ট লিখছিলাম এগুলোকে পদ বা এলিমেন্ট বলা হয়। তাহলে সেট হচ্ছে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের বন্ধনীর মধ্যে যেটা লেখা আছে, তার ভেতরে কমা কমা দিয়ে যে জিনিসগুলো লিখেছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা পদ বা এলিমেন্ট বা মেম্বারও বলা হয়ে থাকে। তাহলে প্রত্যেকটি পদ বা এলিমেন্ট ভিন্ন বা ডিস্টিংক্ট হবে। এখন যদি কেউ ভুল করে দেখে যে আমি জানুয়ারি লিখলাম, আবার হয়তো জুন লিখলাম, তারপরে আবার জুলাই লেখার পর হয়তো ভুল করে আরেকবার জানুয়ারিটা লিখে ফেলেছি, তাহলে দুবার জানুয়ারি রয়েছে, একবার জুন, একবার জুলাই। আসলে আমি কি লিখলাম? 3টে মাসই লিখেছি, জানুয়ারিটা শুধু দুবার লিখেছি। তাহলে সেই লিস্টটাতে দুবার জানুয়ারি রাখার তো কোনো মানে নেই। যে দিয়ে শুরু জানুয়ারিটা প্রথমটাও বটে, যে দিয়ে শুরু দ্বিতীয় জানুয়ারিটাও বসে। তাহলে যে দিয়ে শুরু যদি মাস বলা হয় তাহলে 3টেই উত্তর হবে। তাহলে এইটা আসলে এই যে জানুয়ারিটা লিখেছিলাম এটাকে অ্যাভয়েড করে আমি এই 3টেরই নাম লিখবো। তার মানে এখানে যদি একের বেশি, যদি সেম পদ, একই এলিমেন্ট যদি একের বেশিও লেখা থাকে তাহলে সেটাকে আমরা ইগনোর করে বা বাদ দিয়ে এলিমিনেট করে আমরা সুসংজ্ঞাত ভাবে একটা ডিস্টিংক্ট এলিমেন্টের একটা লিস্ট বানাবো। ডিস্টিংক্ট মানে প্রত্যেকটি পদ অন্য পদের থেকে ভিন্ন যেন হয়, একই পদ যেন দুবার বা তিনবার যেন লেখা না হয়। তাহলে দুটো শর্ত পাচ্ছি সেট হওয়ার। একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড হচ্ছে, 2 নম্বর হচ্ছে পদগুলি বা এলিমেন্টগুলি যেন ডিস্টিংক্ট এলিমেন্ট হয়। আর একটা শর্ত রয়েছে 3 নম্বর শর্ত, যেটাকে আমরা বলবো যে জানুয়ারি, জুন এবং জুলাই এটা যেমন একটা সেট। সাপোজ কেউ লিখলো জুন, জুলাই, জানুয়ারি, তাহলে এটাও কিন্তু সেম জিনিসে লিখেছি, শুধুমাত্র অর্ডারটি আলাদা। এর আগেই বললাম যে যে পদ বা এলিমেন্ট গুলো লিখবো সেগুলো অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে ক্রম নিরপেক্ষ হবে। কি ক্রমে বা কি অর্ডারে লেখা আছে সেটা এখানে কোনো ম্যাটার করছে না। মানে জানুয়ারি আগে রাখলাম কি জুনকে আগে রাখলাম কোনো ম্যাটার করছে না, কারণ যে দিয়ে শুরু এই 3টি যে মাস সেটা আমরা লিস্ট যেভাবে খুশি আমি লিখতে পারি, জানুয়ারি আগে বা জুন আগে কিংবা জুলাই। তাহলে যে পদগুলিকে আমরা পরপর কমা কমা দিয়ে লিখবো সেই পদগুলি ক্রম নিরপেক্ষ হবে, মানে কোন ক্রমে লিখছি, কোন অর্ডারে লিখছি সেটা নিরপেক্ষ হবে বা অর্ডার ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে সেট আমরা কখন বলছি? এই 3খানা শর্ত যদি পালিত হয় তখন আমরা তাকে সেট বলবো। তাহলে সেটের ডেফিনেশনটা কি পাচ্ছি?
সেটের ডেফিনেশনটা ভেরি ক্লিয়ার। ইন ম্যাথমেটিক্স, অঙ্কের মধ্যে a set is a well defined collection of distinct objects, clear, which are independent in order. তিনটে শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে ওয়েল ডিফাইন্ড হবে, দুই নাম্বার শর্ত হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট হতে হবে, মানে প্রত্যেকটি পদ যেন ভিন্ন হয়, আর ইন্ডিপেন্ডেন্ট ইন অর্ডার মানে ক্রম নিরপেক্ষ যেন হয়। তাহলে এই তিনখানা শর্ত যদি পালিত হয় কোন লিস্ট বা কালেকশনকে, তখন সেই কালেকশনকে আমরা সেট বলে আখ্যা দেবো বা সেট বলবো। তাহলে সেট কাকে বলবো বুঝতে পারলাম, বা সেট কাকে বলবো না সেটাও বুঝতে পারলাম। এই তিনটে শর্ত যদি পালিত হয় তখনই আমরা তাকে সেট বলছি, আদারওয়াইজ আমরা সেট বলবো না। চলো একটা এক্সাম্পল দেখে নিই। প্রথমেই হয়তো তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া হলো এরকম যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা কাদের বলা হয়? 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10 পরপর যে সংখ্যাগুলো আপ টু ইনফিনিটি পর্যন্ত চলবে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে সেই স্বাভাবিক সংখ্যা যদি একটা সেট বার করতে বলে, তাও আবার বলা আছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, তাহলে নিশ্চয়ই আমি উত্তর এরকম ভাবে লিখব, ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করে আমি কি করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর বাইরে কি কিছু আসবে? আসবে না, কারণ স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, আমরা জানি এটা ইনফিনিটি অবধি চলবে, কিন্তু যেহেতু আমাকে বলেছে প্রথম 10টি, তাই এখানে 10টি আমার শেষ হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই স্টেটমেন্টটা খুব ওয়েল ডিফাইন্ড রয়েছে, যার জন্য উত্তরটা আমার একটা ডিফাইন্ড অ্যানসার পেলাম, এবং এর বাইরে উত্তর আলাদা কিছু হতে পারে না। আবার বলছি, ক্রম নিরপেক্ষ হতেই পারে, 10 আগে, 1 পরে, 2 মাঝখানে, 3 পরে, 4 আগে, 5 পরে, চলতে পারে, অসুবিধা নেই। ক্রম নিরপেক্ষ বা অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, কিন্তু এটা যেহেতু আমার ক্লিয়ার ডেফিনেশন রয়েছে, ক্লিয়ার ডিফাইন করা রয়েছে, ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট, তাই এটাকে আমি কি বলবো, একটা সেট। তাহলে এটা হচ্ছে একটা সেট। পরের যে एग्जांपलটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের ক্লাসের সমস্ত মেয়েদের নাম। তাহলে তোমাদের ক্লাসে যদি 20 জন মেয়ে থাকে, তো সেই 20 জন হোক 25 জন হোক যাই হোক, সেই 20 জন মেয়েদের নাম যদি আমরা এরকম কমা দিয়ে দিয়ে লিখে দিই, তাহলে সেটা তো একটা প্রপার স্টেটমেন্ট আবার ক্লিয়ার রয়েছে, তাই না? শুধুমাত্র মেয়েদের নাম লিখতে বলেছে, এখানে আমি ছেলেদের নাম লিখবো না। আর যেহেতু একটা স্টেটমেন্টটা ক্লিয়ার রয়েছে, তাই এখানেও যে নামের যে লিস্টটা তৈরি হবে সেটাকে আমরা এখানে সেট বলবো। তারপরে যদি আমাকে একটা প্রশ্ন বলে, একটা টুইস্ট দিয়ে দিল কোশ্চেনটার মধ্যে, যে তোমাদের ক্লাসের সমস্ত সুন্দরী মেয়েদের নাম। এবার হচ্ছে টুইস্টটা এখানে, সুন্দরী মেয়েদের নাম। সুন্দরী কারা? তোমাকে যদি বলা হয় যে তোমাদের ক্লাসে 3 জন সুন্দরী মেয়েদের নাম লিখতে বলো, তো তুমি হয়তো 3 জনের নাম লিখলে। তোমার বন্ধুকে যখন লিখতে বলা হলো, তখন সে কি করলো, ওই 3 জন তার কাছে সুন্দরী নয়, অন্য 3 জনের নাম লিখলো। তার বন্ধু যদি অন্য একজন বন্ধুকে বলা হয়, সে হয়তো আরো 3 জনের নাম লিখতে পারে আলাদা। সুন্দরী শব্দটা বা সুন্দরী যে ডেফিনেশনটা যেহেতু এখানে ক্লিয়ার নয়, যেটা তোমার কাছে সুন্দর সেটা অন্য কারো কাছে সুন্দর হতেও পারে, নাও হতে পারে। যেহেতু আমি এখানে নামের লিস্টটা করতে গিয়ে প্রবলেম করব, যার নাম লিখবো না সেই রেগে যাবে, তাই না? তাহলে এখানে যখনই আমার লিস্ট, তোমার লিস্ট, তোমার বন্ধুর লিস্ট ভিন্ন ভিন্ন হতে পারে, নামের এলিমেন্ট গুলো বা মেয়েদের নামগুলো আলাদা হতে পারে, মেয়েদের নামের সংখ্যাও আলাদা হতে পারে। হয়তো দেখা গেল তুমি 10 জনের নাম লিখলে, 10 জন সুন্দরী, ও তোমার বন্ধু হয়তো 5 জনের নাম লিখলো, বাকিরা সুন্দরী তার কাছে নাও হতে পারে। তাহলে এই যে লিস্টটা বেরোবে, সেই লিস্টটা কিন্তু ক্লিয়ার একটা সেট পাবো না, যেহেতু আমার কাছে সুন্দরী ডেফিনেশনটা ক্লিয়ার নয়। তাহলে এটা হচ্ছে নট আ সেট। ক্লিয়ার? তাহলে এটা সেট নয়। নেক্সট एग्जांपल যদি চলে আসি, তোমাদের ক্লাসের সমস্ত ছেলেদের নাম, সমস্ত ছেলেদের নাম আবার বলছি, যেমন সমস্ত মেয়েদের নাম লিখলাম, 20 জন মেয়ে থাকলে 20 জন মেয়ের নাম আমি ওয়েল ডিফাইন্ড ভাবে দেওয়া রয়েছে এবং সুন্দরভাবে শুধু তাদেরই নাম লিখবো। ঠিক সেরকম যদি ছেলেদের নাম লিখতে বলা হয়, সেটাও কিন্তু কমা 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 করে আমি 20 জন 22 জন যা আছে তাদের নামটা আমি এখানে লিখে দিতে পারবো। ইট ইজ আ সেট। এটা হচ্ছে একটা
সেট, বিকজ এই যে ডেফিনেশনটা সেটা ভেরি ক্লিয়ার রয়েছে, ওয়েল ডিফাইন্ড একটা ডেফিনেশন আমার কাছে দেওয়া আছে। এরপর একটা কোশ্চেন বলছে তোমাদের ক্লাসের সমস্ত লম্বা ছেলেদের নাম, আর একটা টুইস্ট, লম্বা ছেলেদের নাম। এবার লম্বা ডেফিনেশন কি, কাকে লম্বা বলা যাবে? 5 ফুটের বেশি হলে লম্বা, না 4.5 ফুটের বেশি হলে লম্বা, না 4 ফুটের বেশি হলে লম্বা? এখানে তো ক্লিয়ার বলা নেই। এখন তুমি যে লিস্টটা বানাবে সেটা তুমি ধরেছো 5 ফুট এর বেশি গুলোকে লম্বা, তাহলে হয়তো দেখা গেল তুমি 10 জনের নাম লিখতে পারছো। আমি হয়তো 4.5 ফুটের লম্বা গুলোকে আমরা সবাইকে লম্বা ধরে নিয়েছি, তাহলে আমি হয়তো 15 জনের একটা লিস্ট বানালাম। তাহলে একটা স্টেটমেন্টের যদি ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যায়, যেমন আমি ওই সুন্দরী মেয়েদের ক্ষেত্রে পেয়েছিলাম, তেমনি লম্বা ছেলেদের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন ভিন্ন লিস্ট পাবো, বিকজ এই যে স্টেটমেন্টটা আমার কাছে দেওয়া রয়েছে এটা ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট নয়, এবং এটা আমরা সেট হিসাবে বলবো না। কি বলবো? ইট ইজ নট আ সেট, বিকজ এখানে আমার যে ডেফিনেশনটা রয়েছে সেটা ওয়েল ডিফাইন্ড নয়, বা যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা ডেফিনেশনটা ক্লিয়ার নয়। তাহলে কোনটা সেট কোনটা সেট নয় আমরা ডেফিনেশন দেখে বুঝবো। যদি সেটা ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট হয় তাহলে সেটা বুঝবো সেটা সেট, আর যদি ওয়েল ডিফাইন্ড না হয় তাহলে বলবো সেট নয়, বা সেটা দিয়ে আমরা সেট একটা তৈরি করতে পারবো না, প্রবলেম করবো, তাই না? তাহলে সেট কিংবা সেট নয় সেটা বোঝার যে উপায় সেটা আমরা আজকে বুঝলাম। এখন চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট যে টপিক হচ্ছে সেটকে আমরা কিভাবে লিখবো, রিপ্রেজেন্টেশন অফ আ সেট। তুমি বলবে যে স্যার এখন তো লিখছিলাম সেট কেমন ভাবে লিখতে হয়? কেমন ভাবে লিখতে হয়? ব্র্যাকেট ওপেন করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম পরপর লিখছিলাম, বা দেখা গেল 1 2 3 4 5 6 এইভাবে লিখছিলাম, তাই না? তাহলে এইগুলো হচ্ছে সেট লেখার একটা পদ্ধতি, অবশ্যই একটা পদ্ধতি। তাহলে এইটা এক ধরনের একটা ক্যাটাগরির পদ্ধতি। তাহলে সেট লেখার কি আরো পদ্ধতি রয়েছে, তাই না? কি কি পদ্ধতি আছে? আমি প্রথমে 1 নাম্বার যাব রোস্টার ফর্ম, যেটা আমরা লিখছিলাম এতক্ষণ বা এখন যেটা লিখলাম সেটা হচ্ছে রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম। এই পদ্ধতিতে কি হয়, প্রথম দ্বিতীয় বন্ধনী শুরু করে প্রত্যেকটি পদ কমা দিয়ে সেপারেট করে করে লিখতে হয়। কার্লি ব্র্যাকেট ওপেন করব, প্রত্যেকটা এলিমেন্টকে কমা 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 করে সেপারেট করে এট দ্য এন্ড অফ কার্লি ব্র্যাকেট এন্ড করে দিলাম। যে স্টেটমেন্টটা দাঁড়ালো যে লাইনটা দাঁড়ালো, ইট ইজ আ সেট ইন রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম। তাহলে ফার্স্ট যে ফরম্যাটটা বুঝে নিলাম। এবারে চলে আসছি সেট বিল্ডার ফর্ম 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ভিজুয়ালাইজেশন ফর্ম। ভিজুয়ালাইজেশন ফর্মটাকে আমরা ভেন ডায়াগ্রাম নামে চিনি, বা বাংলাতে যেটা ভেন চিত্র বলা হয়, তোমাদের বইয়ে দেখবে লেখা আছে। তাহলে এই যে আমরা 3 নাম্বারটা প্রথমে বুঝে নিই। 1 2 3 4 5 6 একটা সেট। কি সেট? প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এই সেটটাকে যদি ভেন ডায়াগ্রামে লিখতে হয়, তাহলে ভেন ডায়াগ্রাম লেখার জন্য একটা সেটকে আমরা একটা সার্কেল দিয়ে বা একটা গোল, একটা এরিয়া, একটা ক্ষেত্র দিয়ে আমরা ওটাকে বোঝাবো। তাহলে যদি একটা সার্কেল ড্র করলাম, তো সেই সার্কেলের মধ্যে 1 2 3 4 5 6 যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে যেমন খুশি আমি লিখে নিতে পারবো, কারণ আমরা জানি যে সেটের মধ্যে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হয়ে বসাতে পারি। তাহলে যেহেতু অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, প্রথমে আমি 1 লিখবো না, তারপরে 2 লিখবো না, 4 লিখবো না, 5 লিখবো না, 3 লিখবো, 6 লিখবো, সব এলিমেন্ট যেন পাশাপাশি বসে যায়। সব এলিমেন্ট যেন পাশাপাশি বসে যায়, এমন নয় যে কোনো অর্ডার ফলো করে তাদেরকে বসতে হবে। তাহলে একটা সার্কেলের মধ্যে 1 2 3 4 5 6 এই এলিমেন্টগুলো লিখে যদি গোল করে দিলাম এবং এই সার্কেলটার পাশে এ নাম দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে একটা সেট। সেট লেখার সময় এই রোস্টার ফরম্যাটে হোক বা সেট বিল্ডার হোক বা ভেন ডায়াগ্রামে লিখি, সেটকে সব সময় একটা ক্যাপিটাল অক্ষর দিয়ে লেখা হয়। আমরা যেমন এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখলাম, লিখে দিচ্ছি a ইকুয়ালস টু দিস। কি লিখছি? a ইকুয়ালস টু দিস। আর একটু ভালো করে দেখিয়ে দিই আমরা, তাহলে কি বুঝলাম যে যখন একটা সেটকে লিখবো তখন সেটা অবশ্যই একটা আমার বড় হাতের অক্ষর দিয়ে বা ক্যাপিটাল লেটার দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করাতে হবে। তাহলে এটা হচ্ছে ওই এ সেট যেটা এখানে লেখা রয়েছে, সেটা রোস্টার ফরম্যাটে রয়েছে, ওই সেটটা এখানে লিখলাম আমি ডেটা ভিজুয়ালাইজেশন ফর্ম বা ভেন ডায়াগ্রাম অথবা ভেন চিত্রের সাহায্যে। তাহলে ওই সেটটাকে আমরা যদি সেট বিল্ডার ফরম্যাটে লিখি, কি নাম দিয়েছিলাম? এ সেট। তাহলে a ইকুয়ালস টু কি লিখছি একবার দেখে নিই। কার্লি ব্র্যাকেট ওপেন করলাম,
আমার যে প্রত্যেকটা এলিমেন্টকে সেট বিল্ডারে একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। যে ভেরিয়েবল আমরা অঙ্কে ইউজ করি সেটা ছোট হাতের x হতে পারে, a হতে পারে, b হতে পারে, a to z যে কোনো নাম্বার হতে পারে। তাহলে সাপোজ এখানে আমি x দুটো ডট দিলাম, এটা মানে হচ্ছে সার্চ দ্যাট। আমি আসছি কোন চিহ্নটা কি নাম, সার্চ দ্যাট x less than equals to 6 and x belongs to capital M। কি লিখলাম, a equal to x এমন হয় যে x 6 অথবা 6 এর চেয়ে ছোট, less than equal to আছে 6 অথবা 6 এর চেয়ে ছোট, এবং ওই x belongs to capital M। ক্যাপিটাল M মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা। তাহলে x যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং x যদি 6 অথবা 6 এর চেয়ে ছোট হয়, তাহলে কোন সংখ্যাগুলো মাথায় আসছে? স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ইনফিনিটিভ চলে যাবে। কিন্তু এখানে যেহেতু আমাকে বলা আছে x less than equals to 6, তাহলে কোন সংখ্যাগুলো আসছে মাথায়? 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। তাহলে এই যে সেটটা, এই সেটটা আর এই সেটটা একই জিনিস, তাই তো? তাহলে a সেট, a সেট, a সেট। প্রথম যে a সেটটা লিখেছি সেটা হচ্ছে রোস্টার ফরম্যাট, সেকেন্ড যেটা লিখলাম সেটা ইন সেট বিল্ডার ফর্ম, আর থার্ড যেটা লিখেছি ইন ভেন ডায়াগ্রাম। তাহলে একটা সেটকে আমরা এই তিনটে পদ্ধতিতে রিপ্রেজেন্ট করাতে পারছি। চলো নেক্সট চলে যাই। আমরা সেট লেখার সময় কিছু চিহ্ন, এখনই যে চিহ্নগুলো ইউজ করছিলাম তার মধ্যে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো বারবার আমাদের ব্যবহার হবে, একটু বলে দিই। এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা হচ্ছে বিলংস টু, মানে কোন একটা এলিমেন্ট কোন সেটের থেকে বিলং করছে। একটা एग्जांपल দিদি, সেট A, if a set A with element 1 2 3 then 1 is belongs to A। দেখতে পাচ্ছি 1 যে এলিমেন্টটা is belongs to set A। Similarly 2 the element is belongs to A and 3 is also belongs to A। তাহলে এখানে belongs to কথাটার মানে হচ্ছে A, এক নাম্বার যে এলিমেন্টটা আছে 1, সেটা A সেটের সদস্য বা পদ। এই 2 যেটা রয়েছে সেটাও A সেটের পদ, বা 3 যেটা রয়েছে সেটাও কিন্তু A সেটের পদ। তাহলে যদি বলবো 4 belongs to A লিখতে পারবো? পারবো না, কারণ আমরা যে A সেটটাকে লিখেছি সেই সেটের কিন্তু 4 বলে কোনো পদ নেই। তাহলে আমরা belongs to টাকে not belongs to বলবো, তাই না? 4 is not belongs to A। তাহলে আমরা not belongs to এই যে চিহ্নটা লিখে পরে যদি একটা দাগ দিয়ে কেটে দেবো, তাহলে বলবো not belongs to। ক্লিয়ার? তারপরে চলে আসছি, এরকম একটা চিহ্ন আছে, এরকম ভি উল্টানো ভি, একটা দাগ ঠিক উল্টো এ এর মতো দেখতে। এই চিহ্নটার নাম হচ্ছে ফর অল অথবা ফর এভরি। তারপরে এই যে চিহ্নটা রয়েছে এটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। এর আগে আমরা অনেকবার ইউজ করেছি, তাই না? ইমপ্লাইজ দ্যাট। সমাধান করার সময় আমরা অনেক সময় ইমপ্লাইজ দ্যাট দিয়ে দেখি। এই যে দাগ, একটা সোজা এরকম একটা দাগ দেওয়া থাকবে, এটা মানে হচ্ছে সাচ দ্যাট, যেটা বাংলা হচ্ছে এমন হয় যে। ঠিক আছে? এই যে ডট, দুটো কোলন ডট দিলাম, মানে কোলন যেটা বলছি COLON কোলন, এই কোলনটাও আসলে একই পারপাসে ব্যবহার হবে, যেটা হচ্ছে সাচ দ্যাট বা এমন হয় যে, সেম জিনিস। ক্লিয়ার? এই চিহ্নগুলো তোমাদের একটু দেখে নাও। চলে আসছি আমরা পরের টপিক। পরের টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে রোস্টার ফর্ম টু সেট বিল্ডার ফর্মে চেঞ্জ। মানে একটা সেট দেওয়া আছে রোস্টার ফরম্যাটে, সেটাকে আমরা সেট বিল্ডার ফরম্যাটে কিভাবে চেঞ্জ করব বা কিভাবে রিপ্রেজেন্ট করব, লিখব কিভাবে দেখেন। তাহলে যেটা ফার্স্ট एग्जांपल দেওয়া রয়েছে সেটা হচ্ছে A is a set equals to curly bracket open 2 4 6 8 10। তাহলে এলিমেন্টগুলো যদি ভালো করে একবার দেখে নিই, কি দেখতে পাচ্ছি? এগুলো দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা হচ্ছে ইভেন নাম্বার, জোড় সংখ্যা 2 4 6 8 10, তাও আবার 10 এর চেয়ে, মানে 10 এবং 10 এর চেয়ে ছোট, তাই না? 10 এবং 10 এর চেয়ে ছোট। তাহলে এটাকে যদি সেট বিল্ডার ফরম্যাটে লিখতে হয়, সেট বিল্ডার ফরম্যাটে কি হয়? একটা ভেরিয়েবল দিয়ে লিখতে হয়। তাহলে A equals to curly bracket open করলাম x such that x equals to 2n
ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, ইভেন নাম্বার বা জোড় সংখ্যাকে আমরা 2n হিসেবে রিপ্রেজেন্ট করাবো। কেন? কারণ n এর মান যাই হোক না কেন 1 2 3 4 যে কোনো হোক না কেন 2n এর মান সর্বদা ইভেন দেখাবে বা জোড় দেখাবে। n এর মান যদি 1 হয় তাহলে 2 এর কে 2, 2 হলে 4, 3 হলে 6, যে রেজাল্টটা পাবো সেটা x যদি লিখে দিতাম তাহলে সেটা কি পেতাম? সব সময় আমরা জোড় সংখ্যা পেতাম। তাহলে এখানে x 2n and বা এবং n belongs to ন্যাচারাল নাম্বার। কেন? কারণ আমার কাছে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো সব ন্যাচারাল নাম্বার থেকে বিলং করছে। আরেকটা কি শর্ত রয়েছে? আর n less than equals to 5। এটা মুছে দিই, তাহলে জিনিসটা কি লিখলাম আমি একবার বুঝিয়ে দিই। কি হলো? x a equals to x such that x equals to 2n and n belongs to natural number। এই যে n টা ইউজ করেছি সেটা belongs to natural number স্বাভাবিক সংখ্যা এবং n less than equals to 5। less than equals to 5 মানে n এর মান কি হতে পারে? 1 2 3 4 5, কারণ স্বাভাবিক সংখ্যাও বটে এবং 5 অথবা 5 এর চেয়ে ছোট। তাহলে n এর মান যদি 1 হয় x এর মান কত হবে? 2 এর কে 2। n এর মান যদি 2 হয় তাহলে x এর মান কত হবে? 2 দুগুণে 4। n এর মান যদি 3 হয় তাহলে 3 দুয়ে 6। n এর মান 4 হলে 8, n এর মান 5 হলে 10। তাহলে প্রত্যেকটা পদ চলে আসছে আমার। তাহলে আমরা যেটা ছিল রোস্টার ফরম্যাটে সেটাকেই আমরা এখানে সেট বিল্ডার ফরম্যাটে লিখলাম। ক্লিয়ার? পরের যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে b equals to 5, 25, 125, 625। তাহলে এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে দেখো 5 মানে 5 এর টু দি পাওয়ার 1, 5 25 মানে 5 এর স্কয়ার, 125 মানে 5 এর কিউব আর 625 মানে 5 টু দি পাওয়ার 4। তাহলে এই স্ট্রাকচারটা ঠিক এরকম। তাহলে এখানে যখন আমি সেটটাকে সেট বিল্ডার ফর্মে লিখব a equals to ব্র্যাকেট ওপেন করে x such that x equals to 5 to the power n। 5 to the power n, 5 to the power কখনো 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। তাহলে n এর মানটা কি হতে পারে? 1 2 3 4, যেখানে n less than equals to 4 এবং n belongs to capital N। আমার লেখা শেষ। কি লিখলাম? x such that x equals to 5 to the power n, যেখানে n হচ্ছে 4 এবং 4 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা belongs to capital N। c টা কি বলেছে? 1 4 9 16 25 36 49 64 81 100 মানে কি? সবগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাও আবার কোথা থেকে? 1 এর স্কয়ার থেকে 10 এর স্কয়ার পর্যন্ত। তাহলে এখানে যেটা লিখছি c equals to, মানে এখানে একটা জিনিস ভুলে গেছি আমি, এটা হচ্ছে এটা b সেট হবে, a সেট নট b সেট, তাই না? এখানে c সেট যেটা সেটা কি হবে? x such that x is a perfect স্কয়ার নাম্বার বা পূর্ণ বর্গ সংখ্যা এবং and x less than equals to 100 আর x belongs to capital N। ঠিক আছে? এটাকে অন্যভাবেও লিখতে পারি আমরা। সেট বিল্ডার ফর্ম কিন্তু বিভিন্ন ভাবে লেখা যায়। অন্যভাবে যদি লিখি কি পাবো? x such that x equals to n স্কয়ার লিখে দিলাম, যেখানে ওই n টা less than equals to 10 এবং ওই n টা belongs to capital N। একই জিনিস কিন্তু n এর মান কি কি হবে? 10 এবং 10 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে 10 খানা n এর জন্য 10 খানা x পাবো। 1 যখন তখন 1 এর স্কয়ার মানে 1টা পাবো, 2 যখন 2 এর স্কয়ার মানে 4টা পাবো, 3 যখন 3 এর স্কয়ার মানে 9, এরকম যখন 10 আসবে তখন 10 এর স্কয়ার 100 পাবো। তাহলে ওই যে সেটটা লেখা ছিল রোস্টার ফরম্যাটে, আমি তারই সিমিলার একটা সেট লিখলাম যেটাকে আমরা বলছি সেট বিল্ডার ফরম্যাট। ক্লিয়ার? চলে আসি আমরা নেক্সট টপিক। এই যে টপিকটা সেটা হচ্ছে উল্টোটা, সেট বিল্ডার ফরম্যাট থেকে আমরা রোস্টার ফরম্যাটে চেঞ্জ করব। সেট বিল্ডার ফরম্যাট থেকে আমরা রোস্টার ফরম্যাটে চেঞ্জ করব। দেখা যাক এক্সাম্পল কি রয়েছে। a equals to x
such that x equals to n square, x equals to n square, যেখানে n belongs to capital N এবং n এর মানটা কত, n এর মান হচ্ছে less than equal to 5, তাহলে n কি হতে পারছে 1 2 3 4 5, তাহলে এই n গুলোর জন্য x কি তৈরি হবে, a equals to x equals to n square মানে 1 এর স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে হচ্ছে 16 আর 5 এর স্কয়ার মানে হচ্ছে 25। এটা হচ্ছে একটা সেট in the form of roster form, তাই না? তাহলে আমরা কি করলাম, সেট বিল্ডার ফরম্যাট থেকে রোস্টার ফর্মে চেঞ্জ করে দেখালাম। নেক্সট এক্সাম্পলটা রয়েছে সেটা b equals to x such that, ডাবল কোলন মানে একটা কোলন মানেও such that, একটা সাইন বা পাইপ সাইন যেটা বলছি এই সাইনটা মানেও কিন্তু such that, x such that x is a factor of 12, মানে x হলো 12 এর উৎপাদক। তাহলে 12 একটা সংখ্যা, তার উৎপাদকগুলি কি উৎপাদক কি হবে, উৎপাদক হবে এরকম ভাবে লিখব, প্রথমে 1 1 দিয়ে তো 12 কে ভাগ করা যায়, তাই না? তারপরে 2 2 দিয়ে 12 কে ভাগ করা যায়, কি হবে 3 3 দিয়ে 12 কে ভাগ করা যায়, 4 4 দিয়ে 12 কে ভাগ করা যায়, 5 দিয়ে যায় না, তাহলে 5 হচ্ছে একটা 9, 6 দিয়ে অবশ্যই যায়, 7 8 9 10 11 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 12 কে 12 দিয়ে অবশ্যই ভাগ করা যায়। তাহলে b যে সেটটা আমরা রোস্টার ফরম্যাটে आंसरটা পাবো সেটা হচ্ছে 1 2 3 4 6 এবং 12। বোঝা গেল? থার্ড যে एग्जांपलটা দিয়েছে c সেট, c বলছে c y such that y is a vowel of English alphabet, English alphabet a to z এর মধ্যে ভাওয়াল কটা, 5 খানা, a e i o u। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, সেটটা a e i o u, তাহলে the set is given in set builder form and I change the form in roster form, তাহলে both set are same, শুধুমাত্র একটা রয়েছে set builder format and another is roster format। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম রোস্টার ফরম্যাট থেকে সেট বিল্ডার ফরম্যাটে কি করে যাব, বা সেট বিল্ডার ফরম্যাট থেকে রোস্টার ফরম্যাটে কিভাবে আসবো, এভাবে কিন্তু কোশ্চেন তোদের দেবে পড়ে। চলে আসি নেক্সট টপিক। নেক্সট হচ্ছে টাইপস অফ সেট, মানে একটা সেটের কত রকমের টাইপ হতে পারে। তো এখানে প্রচুর রকমের টাইপ রয়েছে কয়েকটা, কিন্তু তার মধ্যে মেইন যদি দুটো ক্যাটাগরাইজে ভাগ করা হয় তাহলে একটাকে বলছি ফাইনাইট সেট, একটা হচ্ছে ইনফাইনাইট সেট। ফাইনাইট সেটের বাংলাটা হচ্ছে সসীম সেট। সসীম সেট কথাটার মানে হচ্ছে যে সেটের সীমা রয়েছে বা লিমিট আছে, মানে সেটের মধ্যে কি থাকে, কার্লি ব্র্যাকেটে কি লিখছি আমরা, এলিমেন্ট গুলো কমা দিয়ে, তো এলিমেন্টের নাম্বার অফ এলিমেন্ট যদি ফিক্সড বা সীমিত থাকে তাহলে সেই সেটটাকে বলবো ফাইনাইট সেট। মানে এলিমেন্ট সীমিত রয়েছে, সীমিত, তাই না, বা নাম্বার অফ এলিমেন্ট ইজ ফিক্সড। যেমন আমরা एग्जांपल দিলাম a = দিয়ে নি 1 2 3 4 5, তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট কটা, 1 2 3 4 5 মানে 5টা, তাহলে এটা হচ্ছে একটা ফাইনাইট সেটের एग्जांपल। ক্লিয়ার? ফাইনাইট সেটের एग्जांपल। আমি b আরেকটা एग्जांपल দিচ্ছি, আরেকটা एग्जांपल দিচ্ছি এরকম ভাবে x such that x less than equals to 6 and x belongs to natural number। তাহলে এই যে সেটটা কি হবে, এটা less than equals to 6 মানে 6, 1 2 3 4 5 6, যেহেতু ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে x সেট মানে পদ সংখ্যা কটা হবে, 6টা। তাহলে কার্ডিনাল নাম্বার যে টপিকটা আসছে, কার্ডিনাল নাম্বার দেখো সসীম সেটের নিচে লিখেছি, তাই না? তাহলে এই যে কার্ডিনাল নাম্বারটা অ্যাকচুয়ালি সসীম সেটেরই হয়, মানে কার্ডিনাল নাম্বার জিনিসটা কি আমি বলছি এখনই। তাহলে কার্ডিনাল নাম্বার যেহেতু সসীম সেট বা ফাইনাইট সেটের সাথে রিলেট করে, ইনফাইনাইট সেটের কার্ডিনাল নাম্বার হয় না। কেন হয় না? কারণ কার্ডিনাল নাম্বার বলতে বোঝাচ্ছে এটাকে লেখা হয় n of a, number of element present in a, otherwise n of b, number of element present in b set। তাহলে number of element present in a set কত পাবো, 5, তাহলে cardinal number of a set is 5। তাহলে cardinal number of set b কি হবে, 6, because এখানে আমার 1 থেকে 6 অবধি রয়েছে, they are natural numbers, তাই না, 1 থেকে 6 অবধি। তাহলে এখানে কি হবে, cardinal number of b is 6, cardinal number of a is 5।
তাহলে বলো ইনফাইনাইট কথাটার মানে কি? সসীমের বিপরীতটা আসছে অসীম, অসীম মানে আনলিমিটেড। তার মানে যে সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সীমিত নয় বা সসীম নয় তাদেরকে আমরা ইনফাইনাইট সেট বলবো। আমাকে যদি বলা হয় যে স্বাভাবিক সংখ্যার একটা সেট লিখো, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কি কি হবে? এই ইকুয়ালস আমি एग्जांपल লিখলাম 1 2 3 4, এটা কতক্ষণ লিখবো? চলতেই থাকবে এটা ইনফাইনাইট অবধি। তাহলে এই যে সেটটা পাবো এই সেটটার নাম্বার অফ এলিমেন্ট কি ফিক্সড নয়, আনলিমিটেড অবধি চলছে, অসীম সংখ্যক চলবে, তাই এই সেটটার নাম হচ্ছে ইনফাইনাইট সেট। তাহলে ইনফাইনাইট সেটের কার্ডিনাল নাম্বার পাওয়া যাবে। n অফ a যদি বার করতে যাই আমি কি পাবো? আনডিফাইন্ড পাবো, তাই না? ডেফিনেশন পাওয়া যাবে কেন? কারণ একটা অসীম সেটের কার্ডিনাল নাম্বার হয় না। ক্লিয়ার? সসীম সেট, অসীম সেট। নেক্সট চলে আসছে আমরা এই যে ইনফাইনাইট সেট বললাম এখনই, তাহলে কয়েকটি বিশেষ ইনফাইনাইট সেট আছে আমাদের অঙ্কে আমরা ইউজ করব। দেখো আমরা এতক্ষণ লিখছিলাম x belongs to capital N. What is that? Capital N. Capital N is the set of all natural number, মানে স্বাভাবিক সংখ্যার একটা সেট। তাহলে is a set of all natural number, স্বাভাবিক সংখ্যার সেট। এক থেকে শুরু করে কন্টিনিউ চলতে থাকে ইনফাইনাইটলি, তাই না? তাহলে i অথবা z যদি কোথাও লেখা থাকে যে x belongs to i or x belongs to z, this means that z অথবা i is a set of all integers. ইন্টিজার্স কোনগুলো? ইন্টিজার হচ্ছে পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো, মানে পূর্ণ সংখ্যা কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা, অল আর ইন্টিজার্স। তাহলে i প্লাস বা z প্লাস মানে কি হবে? সেট অফ অল পজিটিভ, যেহেতু প্লাস বলেছে না তাহলে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার্স। যদি i মাইনাস বা z মাইনাস দেওয়া থাকে সেট অফ অল নেগেটিভ ইন্টিজার্স, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলি হবে। কিউটা হচ্ছে কি? সেট অফ অল রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলো? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করাবো। এরপর আছে আর, অনেক বড় সেট। আরটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার, মানে সমস্ত বাস্তব সংখ্যার যে সেটটা আসবে সেটা হচ্ছে আর। সি দিয়ে কি লিখছি? সি হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে কি? জটিল সংখ্যা। তোমরা হয়তো জটিল সংখ্যা চ্যাপ্টারটা পড়বে, এরপরে একটা ক্লাসের পর জটিল সংখ্যা পড়াবো। তো সেই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার যেখানে আমরা কাল্পনিক সংখ্যার একটা ধারণা পাবো, ইমাজিনারি নাম্বার i দিয়ে লিখব, সেই যে সেটটা হবে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সেট। তাহলে মূলদ সংখ্যার সেট পেলাম। এখানে বলে রাখি যে অমূলদ সংখ্যার সেটকে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না, অক্ষর দিয়ে প্রকাশ করা হয় না। তাহলে অমূলদ সংখ্যার সেটটাকে কিভাবে লিখব? আমরা এখানে লিখে রাখি r মাইনাস কিউ। মানে কি? r মানে কি? বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা দুটো ক্যাটাগরি রয়েছে, মূলদ, অমূলদ। তাহলে বাস্তব সংখ্যার যে ঝুড়ি বা সেট তার মধ্যে মূলদ গুলো রয়েছে, অমূলদ গুলো রয়েছে। তাহলে বাস্তব সংখ্যার ঝুড়ি থেকে মূলদ গুলোকে বাদ দিলে কি পড়ে থাকবে? অমূলদ পড়ে থাকবে। তাহলে r থেকে যদি q মাইনাস করা হয় তাহলে কি পড়ে থাকবে? সেট অফ অল ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তাহলে কোন অক্ষরটি কোন সেটকে রিপ্রেজেন্ট করে সেটা বোঝা গেল। এগুলো অঙ্ক করতে কাজে লাগবে, একটু ভালো করে দেখে নিও, খাতায় লিখে নাও বা ভিডিও পজ করে লিখে নিতে পারো বা মনে রাখো। চলে আসি আমরা নেক্সট টপিক। আমরা চলে আসছি এমটি সেট বা নাল সেট বা ভয়েড সেট, বাংলায় হচ্ছে শূন্য সেট। শূন্য সেট, সাপোজ যদি একটা সেট আমরা লিখি এখানে a equals to x such that
x belongs to natural number and x belongs to natural number and x টা হচ্ছে 2 এবং 3 এর মাঝখানে। একটু ভালো করে লিখি, এই রকম মানে কি বোঝাচ্ছে, x এমন হয় যে x একটা স্বাভাবিক সংখ্যা এবং যেটা 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা 1 2 3, 2 এর পরে জাস্ট 3 চলে আসে, তাহলে 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট কোন স্বাভাবিক সংখ্যাটা আছে? কোনো স্বাভাবিক সংখ্যা নাই। তাহলে এই সেটটাকে আসলে এরকম লিখবো, আমি মাঝখানে কোনো সংখ্যাটা আমি বসাতে পারছি না। কেন? কারণ স্বাভাবিক সংখ্যার লিস্টে 2 আর 3 এর মাঝখানে কেউ থাকে না। থাকে তাহলে এখানে আমরা সেটটাকে লিখবো কিভাবে? ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ করে দেব। তার মধ্যে কি হয়েছে? কোনো পদ বা মেম্বার বা এলিমেন্ট কিচ্ছু নেই। তাহলে যে সেটের মধ্যে কোনো পদ বা এলিমেন্ট থাকে না তাকে আমরা শূন্য সেট বা নাল সেট বা ভয়েড সেট বলছি। এটা মনে রাখো, মনে রাখবে যে এটাকে ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে a ইকুয়ালস টু যদি ফাই লিখেছি কোথাও, তার মানেই আমি বুঝে দেব a ইজ আ নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট। তাহলে কখন এমটি সেট, নাল সেট, ভয়েড সেট? যখন সেটা ফাই অথবা ব্র্যাকেট ওপেনিং এর ক্লোজিং ভেতরে কোনো মেম্বার নেই। এরপরে চলে আসছি আমরা সিঙ্গলটন সেট। নেক্সট ক্যাটাগরি আসছে সিঙ্গলটন সেট, বাংলাটা হচ্ছে একপদী সেট। নিজেকেই বলে দিচ্ছে ও একপদী মানে তার মধ্যে একটি মাত্র পদ থাকবে, একটি মাত্র এলিমেন্ট থাকবে। লিখছি বি সেট দিয়ে একটা एग्जांपल লিখি, x such that x is a natural number and 3 এবং 5 এর মাঝখানে অবস্থিত, তাই না? তাহলে 3 এর চেয়ে বড় কিন্তু 5 এর চেয়ে ছোট কোন স্বাভাবিক সংখ্যাটা আছে? উত্তর হবে কি? 4। তাহলে এই যে সেটটা পেলাম, সেটাতে পদ সংখ্যা কয়টি? একটা। n of b কত? নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন b কত? 1। যেহেতু 1 সেহেতু আমরা এটা বলছি একপদী সেট। মনে রাখবে, সি যদি এরকম শূন্য দেওয়া থাকে তাও কিন্তু এটা একপদী সেটই বলবো, কারণ শূন্যটাও একটা সংখ্যা এবং এই পদের একটা এই সেটের একটা এলিমেন্ট বা একটা পদ। শূন্য মানে কোনোদিন নাল বা ভয়েড নয়। নাল বা ভয়েডটা কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে, শূন্যটাও বসানো যাবে না। তাহলে একপদী সেটটাকে বলে বুঝতে পারলাম। নেক্সট চলে আসি আমরা, নেক্সট চলে আসছি ইকুইভ্যালেন্ট সেট, তাদেরকে বলা হয়। আমি एग्जांपल নিই, a ইকুয়ালস টু 1 2 3। আমি b আরেকটা সেট নিলাম 4 5 6। তাহলে এখানে দেখে নিচ্ছি n অফ a কত? n অফ a 3, n অফ b কত? n অফ b কত? 1 2 3 3, নাম্বার অফ এলিমেন্ট কত? 3। তাহলে n অফ a ইকুয়াল টু যদি n অফ b হয় তাহলে আমরা বলবো সেটা ইকুইভ্যালেন্ট সেট। মানে কি? মানে যে দুটি সেটের মধ্যে বা যে সেটগুলির মধ্যে পদ সংখ্যা সমান, মানে নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন সেট a and সেট b যদি ইকুয়াল হয় তাহলে আমরা লিখতে পারবো then we write that a equals to b। এটা সেট a equals to সেট b মানে সরি ইকুয়ালস টু হবে না, এটা যেহেতু ইকুইভ্যালেন্ট লিখছি সেহেতু আমরা এই চিহ্নটা ব্যবহার করব। কি ব্যবহার করব? a ইকুইভ্যালেন্ট টু b। ক্লিয়ার? a ইকুইভ্যালেন্ট টু b। a এবং b সেট ইকুইভ্যালেন্ট সেট বা সমতুল্য সেট। ইকুইভ্যালেন্ট সেটটাকে আমরা ডবল হেডেড যে অ্যারো রয়েছে দুই দিকে তীরওয়ালা যে চিহ্নটা সেটা দিয়ে ব্যবহার করব। কখন করছি? যখন নাম্বার অফ এলিমেন্ট ইন বোথ সেটা। চলে আসছি সমান সেট। সমান সেটের মধ্যে एग्जांपल নেব, a ইকুয়ালস টু 1 2 3 নিলাম আর b ইকুয়ালস টু নিলাম 3 1 আর 2। তাহলে কি পাচ্ছি? তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে n অফ a ইকুয়ালস টু 3 আবার n অফ b ইকুয়ালস টু 3। দুটোরই নাম্বার অফ এলিমেন্ট সেম আছে এন্ড নাম্বার অফ এলিমেন্ট সেম হওয়ার সঙ্গে আমি দেখে নেব প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু সেম, তাই না? a সেটে 1 আছে, b সেটেও 1 আছে, a সেটে 2 আছে, b সেটেও 2 রয়েছে, a সেটে 3 রয়েছে, b সেটেও 3 রয়েছে। তাহলে বলতে পারি for all x belongs to a implies that x belongs to b।
মানে প্রত্যেকটি এলিমেন্ট যারা এ তে উপস্থিত সেই সমস্ত এলিমেন্ট আবার বি তে উপস্থিত রয়েছে এবং for all x belongs to b implies that x belongs to a বিপরীতভাবেও এটা সত্য যে b এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট রয়েছে তারা a এর মধ্যেও উপস্থিত রয়েছে। তাহলে কোথাও যদি এরকম আমি পাই যে a সেটের সমস্ত পদ b সেটে উপস্থিত আবার b সেটের সমস্ত পদ a সেটে উপস্থিত তাহলে তারা আলাদা সেট নয়, একই সেট মানে ইকুয়াল সেট। দুটো শর্ত হচ্ছে, এক নাম্বার শর্ত হচ্ছে এটা কার্ডিনাল নাম্বারগুলো সেম হবে, আর দুই নাম্বার শর্ত হচ্ছে এটা যে every element present in A implies that these elements are also present in B. একই রকম similarly every element present in B also shows that these elements present in A. তাহলে প্রত্যেকটা এলিমেন্ট A এবং B এর সমান। তাহলে যেটা লিখতে পারবো সেটা লিখতে পাচ্ছি আমি A equals to B। তাহলে এখানে আমরা A equals to B কখন বলবো? এই শর্ত অনুযায়ী হবে তখন। ক্লিয়ার? তাহলে সমতুল্য সেট সমান সেট। চলো নেক্সট টপিকে চলে আসছি। উপসেট বা সাবসেট কাকে বলা হয়? উপসেট বা সাবসেট কাদেরকে বলা হয়? সাপোজ একটা সেট আমি লিখলাম A equals to 1 2 3 আর B একটা সেট পেয়েছি ছোট সেট ওর থেকে 1 আর 2। তাহলে এখানে কি বলতে পারবো যে ফর অল x belongs to B B এর মধ্যে উপস্থিত সমস্ত এলিমেন্ট implies that belongs to A 1 এখানেও আছে 2 এখানেও আছে। তাহলে বলতে পারছি B is subset of A। কি বলছি যে প্রত্যেকটি এলিমেন্ট যারা B তে উপস্থিত তারা A তেও উপস্থিত রয়েছে। তাহলে B এর প্রত্যেকটি পদ A তে উপস্থিত রয়েছে, তাহলে B হলো A এর উপসেট। B is subset of A। এখানে লিখছি কি B is subset of A। B হলো A এর উপসেট। বোঝা গেল? B এর প্রত্যেকটি এলিমেন্ট যদি A তে উপস্থিত তাহলে B হলো A এর উপসেট। A এর প্রত্যেকটি এলিমেন্ট B তে উপস্থিত নয় কিন্তু আছে, কারণ A এক থাকলেও 2 থাকলেও 3টা নেই। সুতরাং এটা লিখতে পারবো না যে A is subset of B, লেখা যাবে না। এখানে লেখা যাবে B is subset of A। B হলো A এর উপসেট। মানে চাইল্ড এবং মাদারের যদি আমরা রিলেশন ধরি তাহলে এটা হচ্ছে একটা বড় সেট, মাদার সেট হিসেবে ধরছি, তার চাইল্ড সেট হিসেবে B কে ধরে নিলাম। তাহলে কি B এর সন্তান মতো, তাই না? তাহলে B এর সাবসেট। উল্টো করে যদি বলি তাহলে লিখতে পারবো A is superset of A, superset of B। তাহলে A হলো B এর মাদার মতো, তাই না? তার মানে A হলো B এর সুপারসেট। B যদি A এর সাবসেট হয় তাহলে A হবে B এর সুপারসেট। ক্লিয়ার? তাই না? তাহলে সাবসেট এবং সুপারসেট এই দুটো জিনিস কি বুঝলাম? এইবারে একটা সেট যদি দেওয়া থাকে আমার, সেই সেটের কতগুলি উপসেট হতে পারে সেটা আমরা দেখে নিই। তাহলে কতগুলি সুপারসেট হতে পারে? সাপোজ একটা সেট দেওয়া আছে A, আমি एग्जांपल দিলাম A, B, C। তাহলে এখানে n of A কত? নাম্বার অফ এলিমেন্ট কত? 3, তাই না? তাহলে নাম্বার অফ এলিমেন্ট যদি 3 হয় তাহলে উপসেটের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। বোঝা গেল? এটা হচ্ছে ফর্মুলা যে একটা সেটের উপসেট কতগুলি বর্তমান আছে। যদি তোমাদের প্রশ্ন করলো যে একটা সেটের পদ সংখ্যা হচ্ছে 4 তাহলে তার উপসেট কতগুলি হবে? 4 যদি হয় তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে 16টি উপসেট হবে। আমার যে एग्जांपलটা নিয়েছি A B C, তাহলে তিনখানা পদ আছে, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টি। ওই 8টি উপসেট কি কি হবে আমি লিখে দিচ্ছি। ওই যে 8টি উপসেট কি কি হবে? 8টি উপসেট হবে এরকম। প্রথমেরটা আসবে phi, নাল সেট। phi হচ্ছে যে কোনো সেটেরই উপসেট, ঠিক? তারপরেরটা আসবে আমরা যদি শুধু A দিয়ে একটা সেট বানাই, আমার কাছে কি রয়েছে? A রয়েছে, B রয়েছে, C রয়েছে, আমি শুধু A কে নিলাম একবার, কমা দেব, শুধু B কে নেব একবার,
শুধু সি কে নেবো একবার, তারপরে এ বি দুটোকে নিলাম একবার, বি এবং সি দুটোকে নিলাম একবার, ঠিক আছে 1 2 3 4 5 6 7, তাহলে এ এবং সি কে একবার নেব আর লাস্টে লিখছি এ কমা বি কমা সি। তাহলে কি কি পেলাম সবগুলো দেখে নাও ভালো করে। কি কি পেলাম, এ বি সি যদি তিনটে এলিমেন্ট হয় একটা সেটের, তাহলে তার উপসেটগুলি হবে একটা ফাই, এ অ্যাঙ্গুল ব্র্যাকেটের মধ্যে বি, কার্লি ব্র্যাকেটে সি, কার্লি ব্র্যাকেটে এ এবং বি। তাহলে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল করে তিনটে নিলাম, সঙ্গে একটা ফাই নিয়েছি, তারপরে ডবল ডবল করে এ আর বি কে নিলাম, বি আর সি কে নিলাম, এ আর সি কে নিলাম, তারপরে এ বি সি এই তিনটাকে একসাথে নিলাম। এই সেটটা কি এ সেট নিজে, এই সেটটা কি এ সেট নিজে। তাহলে উপসেট যখন পড়ছি, তাহলে উপসেট যখন পড়ছি তখন একটা সেটে তিনটে যদি আমরা এলিমেন্ট পাচ্ছি, তাহলে তার উপসেটের সংখ্যা হবে 8টি এবং সেগুলি কি কি হবে, একটা ফাই তো কম্পালসারি হবে। তাহলে ফাই হচ্ছে প্রত্যেকটি সেটেরই একটা উপসেট। তাহলে ফাই ইজ আ সাবসেট অফ এভরি সেট, তাই না? যে কোনো সেটের আবার সাবসেট হিসেবে আমরা ফাইটাকে লিখতে পারছি। তাহলে ফাই হলো নাম্বার 1। সেকেন্ড হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট গুলো নিয়ে একটা করে সেট বানাবো, তারপরে ডবল ডবল নিয়ে বানাবো, তারপরে তিনটে নিয়ে বানাবো, তিনটে নিয়ে একটাই হবে এ বি সি, তাই না? তাহলে এই যে লাস্টের যে সাবসেটটা পেলাম সেটা নিজে এ ইটসেলফ নিজেকেই রিপ্রেজেন্ট করাচ্ছে, এ মানে তো এবিসি, আর এখানেও একটা উপসেট। তাহলে আরেকটা স্টেটমেন্ট আমরা লিখতে পারি, এখানে দুটো স্টেটমেন্ট পেলাম। একটা এক নাম্বার হচ্ছে ফাই হলো যে কোনো সেটের উপসেট, ক্লিয়ার? 2 নাম্বার যেটা পাচ্ছি, নিজ প্রত্যেকে নিজের একটি উপসেট। তাহলে প্রত্যেকেই যে কোনো সেট নেব, সেই সেটটাই কিন্তু নিজেকে একবার নিজেরই উপসেট হিসেবে দর্শাবে, দেখাবে, তাই না? যেহেতু আমি এ সমান এবিসি নিয়েছিলাম, ওই এবিসি সেটটাও কিন্তু তার একটা উপসেট হিসেবে আমি পাচ্ছি। তাহলে প্রত্যেকেই নিজের একটা উপসেট, প্রত্যেকেই নিজের একটা উপসেট। এই দুটো স্টেটমেন্ট আমরা সাবসেটের থেকে পাচ্ছি। তাহলে সাবসেট ক্লিয়ার হলো। সাবসেট কখন হবে, দুটো সেট যদি হয় এ এবং বি, তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি এ সেটে উপস্থিত থাকে তাহলে বলবো বি ইজ আ সাবসেট অফ এ। নাম্বার অফ সাবসেট কি করে বার করব, নাম্বার অফ এলিমেন্ট যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3, অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই nটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 করলে আমরা 8 পাচ্ছি। কি কি হবে, এগুলো হবে, ক্লিয়ার? এবারে সাবসেটের পর চলে আসছি প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে যথার্থ উপসেট। উপসেট আর যথার্থ উপসেট অনেকটাই সেম, শুধু একটা পার্থক্য, যেটা হচ্ছে আমরা যখন লিখছিলাম ফাই একটা এ একটা বি একটা সি, আবার এ বি কে নিলাম, বি সি কে নিলাম, এ সি কে নিলাম, কোথাও আবার আমি পেয়েছিলাম এ বি সি তিনটেকে নিলাম, যেটাকে আমরা এ হিসাবে বলছিলাম। এখানে ওই এটাকে এলিমিনেট করব, বাদ দেব। তাহলে ওই যে এ সেটটাকে বা বড় যে সেটটা আসছিল সবচেয়ে, সেই সেটটাকে বাদ দিলে বাকি যেগুলো দাঁড়াচ্ছে সেগুলো হচ্ছে যথার্থ উপসেট। তাহলে উপসেট যদি 2 টু দি পাওয়ার n হয়, তাহলে যথার্থ উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই এক কমে যাবে। কেন এক কমে যাবে, ইটসেলফ যে সেটটা নিজেকে যে সেটটা দর্শাচ্ছিল, এখানে আমি লিখলাম না যে নিজেই নিজের উপসেট, তো এই নিজেই নিজের উপসেটের লাইনটা যদি বাদ দিই আমি, তাহলে বাকিগুলো হচ্ছে যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। তাহলে নাম্বার অফ প্রপার সাবসেট যদি বার করতে বলা হয়, ফর্মুলা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ক্লিয়ার? 2 টু দি পাওয়ার n মানে 8 পাচ্ছিলাম, আর মাইনাস 1 মানে এবিসি বড় সেটটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে, 7টি আসছে। কেন 7টি আসছে, কারণ একটাকে বাদ দিয়েছি। কোনটাকে বাদ দিয়েছি, যেটা নিজে নিজেকেই রিপ্রেজেন্ট করছিল উপসেট হিসাবে, সেটাকে এলিমিনেট করে বাকিগুলো হচ্ছে যথার্থ উপসেট, ক্লিয়ার? তাহলে সাবসেট বা উপসেট আর যথার্থ উপসেট বুঝতে পারলাম, তাই না? তাহলে নেক্সট টপিকে চলে আসছি আমরা।
সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তাহলে আমরা যদি एग्जांपल হিসেবে ধরি a হচ্ছে 1 2 3, b হচ্ছে আমরা সাপোজ 2 3 নিলাম, 2 আর 4 নিচ্ছি, c সেট নিলাম একটা আমরা 6 এবং 7, ঠিক আছে। তাহলে এই যে a b c তিনটে সেট নিই আর একটা u সেট নিচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই যে u সেট কটি সেট প্রদত্ত আছে আমার কাছে, এই যে স্টেটমেন্ট বা অঙ্কে আমার a b c এবং u চারখানা সেট উপস্থিত রয়েছে। তাহলে এই যে প্রদত্ত চারটা সেটের মধ্যে u সেটটা হচ্ছে একটু স্পেশাল সেট। কেন? কারণ u সেটের মধ্যে বাকি অন্যান্য সমস্ত সেটের পদগুলি উপস্থিত আছে, তাই না? তাহলে u সেটটা হচ্ছে এখানে a b c এর ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। u সেটটাকে আমরা কি বলবো? সার্বিক সেট। কেন সার্বিক সেট বলছি? কারণ প্রদত্ত প্রত্যেকটি সেটের এলিমেন্টগুলো যে সেটে উপস্থিত তাকে আমরা সার্বিক সেট বলি। আরেকবার বলছি, প্রদত্ত প্রত্যেকটি সেটের এলিমেন্টগুলি যে সেটে উপস্থিত থাকছে সেই বড় সেটটিকে আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলি। আমরা সাধারণত এটাকে u অথবা s দিয়ে চিহ্নিত করে থাকি। কোশ্চেনে আমরা u অথবা s দিয়ে আমরা সার্বিক সেটগুলোকে দেখতে পাবো। u অথবা a, u দিয়েও থাকতে পারে, s দিয়েও থাকতে পারে। তাহলে সার্বিক সেট জিনিসটা বুঝতে পারলাম। এরপর চলে আসছি সূচক সেট বা পাওয়ার সেট। তাহলে সাপোজ একটা সেট নিচ্ছি a 1 2 3। তাহলে সার্বিক সেট, পাওয়ার সেট বা সূচক সেট কি জিনিস? সূচক সেট হচ্ছে একটা সেটের সমস্ত উপসেটগুলি দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সূচক সেট। কেমন? তাহলে a সমান যদি 1 2 3 হয় তার উপসেটগুলি কি কি হবে? উপসেটগুলি কি কি হবে? 5 হবে। প্রথমে 1 একা আসবে, তারপরে 2 একা আসবে, 3 একা আসবে, তারপরে হয়তো 1 আর 2 এলো, তারপরে কি আসবে? 2 আর 3 হবে, তারপর কি আসবে? 1 আর 3 আসবে, তারপর কি আসবে? 1 2 3, মানে ওই এটা নিচে, ওই এটা নিচে। তাহলে এই 1 2 3 4 5 6 7 8 তিনটে আছে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8টি, তাই না? এই 8টি উপসেট নিয়ে যদি একটা সেট বানানো হয়, তাহলে এই যে হলুদ কালারের যে সেটটা লিখলাম সেই সেটটা হচ্ছে পাওয়ার সেট অফ a, সূচক সেট a এর। a সেটের সূচক সেট হচ্ছে এটা। তাহলে এখানে কিভাবে লিখবো? p of a ইকুয়াল টু পাওয়ার সেট অফ a বা a এর সূচক সেট। কিভাবে লিখছি? যতগুলি আমার উপসেট হওয়া দরকার সব উপসেটগুলো দিয়ে যে সেটটা তৈরি হলো সেই বড় সেটটাকে আমরা বলছি পাওয়ার সেট। ঠিক আছে? তাহলে কোন সেটের সমস্ত উপসেট দ্বারা গঠিত সেটকে সূচক সেট বলা হয়, তাই তো? তাহলে একটা জিনিস কি লক্ষ্য করলে, যেটা সূচক সেট বা পাওয়ার সেট পেলাম তার যে এলিমেন্ট গুলো সবাই কিন্তু একটা করে সেট, তাই না? তাহলে পাওয়ার সেটের এই 5টা হচ্ছে একটা সেট, নাল সেট, 1টা হচ্ছে একটা সেট, 2টা হচ্ছে একটা সেট। সেট কেন? কারণ আমরা ব্র্যাকেটের মধ্যে লিখছি, তাই তো? আর ব্র্যাকেটের মধ্যে লিখলে কি বলি আমরা? সেট বলি। তাহলে পাওয়ার সেটের প্রত্যেকটি এলিমেন্ট হচ্ছে একটা করে নিজে সেট। তাহলে প্রত্যেকটি এলিমেন্ট যদি একটা করে সেট হয় তাহলে সেই সেটটাকে আমরা বলছি পাওয়ার সেট। আর নাম্বার অফ এলিমেন্ট কত হবে? নাম্বার অফ এলিমেন্ট কত হবে? পাওয়ার সেটে কতগুলি পদ সংখ্যা থাকবে সেটা আমি 2 টু দি পাওয়ার n। কতগুলি পদ সংখ্যা থাকবে? যতগুলি সাবসেট ততগুলি পদ সংখ্যা, তাই না? সাবসেট বার করার ফর্মুলা আমরা শিখেছি 2 টু দি পাওয়ার n, n এর মান 3 হলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। যদি 4টে পদ থাকতো, যে বেস সেটটা নেওয়া ছিল, তাহলে 16টা আসতো। তাহলে এখানে যেহেতু আমার 1 2 3 তিনখানা এলিমেন্ট রয়েছে সেহেতু আমার নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট কত পাবো? নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট 2 টু দি পাওয়ার 3 মানে 8। ক্লিয়ার? তাহলে পাওয়ার সেট সূচক সেট কি বোঝা গেল? তাহলে সার্বিক সেট, পাওয়ার সেট।
আমরা চলে আসছি নেক্সট টপিক হচ্ছে সেট অপারেশনস। মানে সেটেরও কিছু অপারেশনস হয়, যেমন আমরা অঙ্কের অপারেশন কি কি শিখি, প্লাস মাইনাস, অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ঠিক সেরকম সেট থিওরি যেটা পড়ছি সেই সেট পোরশনের কিছু নিজস্ব অপারেশনস রয়েছে, সেই অপারেশনস গুলো আমরা শিখব। এটা বলা হয় ইউনিয়ন অফ টু সেট, মানে দুটি সেটের যোগ। আসলে এটাকে আমরা যোগ বলছি, দুটি সেটের যোগ, কিন্তু এমনি অ্যালজেব্রিক যোগের থেকে একটু কি আলাদা দেখে নিই। ইউনিয়ন অফ টু সেট, সাপোজ আমরা দুটো সেট নিলাম, একটা সেট এ 1 2 3 আর একটা সেট বি নিলাম 4 5 6। তাহলে আমরা এ ইউনিয়ন বি, ইউ দিয়ে যে চিহ্নটা লেখা হয় সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে হচ্ছে এ সেটের সমস্ত পদ নেব, বি সেটেরও সমস্ত পদ নেব, নিয়ে যে সেটটা তৈরি করব সেই সেটটাকে বলবো এ ইউনিয়ন বি। কি পাবো, এ সেটের সমস্ত এলিমেন্ট নিতে গেলে 1 নেব, 2 নেব, 3 নেব, বি সেটের নেব 4 5 6। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর উত্তর। এটা ভেন ডায়াগ্রামের সাহায্যে যদি বুঝি আমি, তাহলে একটা ড্রয়িং করছি ছোট মতো করে, একটা এ সেটকে আমি এখানে লিখলাম, এখানে বি সেটকে লিখছি। এ আর বি একটা লক্ষ্য করো, এ আর বি দুটি সেটকে আমরা এখানে ডিসজয়েন্ট সেট বলছি। কেন ডিসজয়েন্ট সেট বলছি, কারণ এ সেট আর বি সেটের মধ্যে কোনো পদ বা কোনো এলিমেন্ট কি কমন আছে, কিছু কমন আছে। যে পদগুলি এ তে আছে সেগুলো আবার বি তে নাই, আবার যেগুলো বি তে আছে সেগুলো আবার এ তে নাই, মানে এ আর বি এর কোনো কমন ফিল্ড বা কমন অঞ্চল নেই। আমরা একটা एग्जांपल দেবো আপনি, তাহলে এ আর বি দুটি সেপারেট হবে, এখানে এ আর এখানে বি, এ এর মধ্যে আসছে 1 2 3 আর বি এর মধ্যে আসছে 4 5 6। তাহলে এ সেট আর বি সেটের যদি ইউনিয়ন বার করতে যাচ্ছি, তাহলে আমার এই অঞ্চলটাকে বোঝাবে, পুরো অঞ্চলটাকে বোঝাবে। আরেকটা एग्जांपल যদি দিই, এটা एग्जांपल 1 ধরে নিলাম, एग्जांपल 2 যদি আসি, এ সেট নিলাম সাপোজ 1 2 3 4 আর বি সেট নিলাম আমি 3 4 5। তাহলে এ ইউনিয়ন বি কি পাবো, এ ইউনিয়ন বি মানে কি, এ সেটের সমস্ত এলিমেন্ট, বি সেটের সমস্ত এলিমেন্ট। তাহলে এ সেটের সমস্ত এলিমেন্ট হচ্ছে 1 2 3 4। আবার যখন বি সেট থেকে তুলতে যাব দেখছি 3 তো অলরেডি এবার লেখা আছে, 4 অলরেডি এবার লেখা আছে, তাহলে 3 আর 4 তো দুবার লিখবো না। সেটের নিয়ম কি, একটা এলিমেন্ট বারবার আসবে না, একটা এলিমেন্ট একবারই লেখা হবে। তাহলে ডিস্টিংক্ট এলিমেন্ট করতে গেলে আমাকে 3 একবার যেহেতু লিখে নিয়েছি আর লিখবো না, 4ও লিখবো না, নেক্সট হচ্ছে 5টা লিখে নেব। তাহলে এ ইউনিয়ন বি যেটা বেরোলো 1 2 3 4 5, এখানে সব এলিমেন্ট যারা এ তে উপস্থিত তারাও রয়েছে, বি তে যারা উপস্থিত তারাও রয়েছে। তাহলে এখানে দুটি সেট কি ডিসজয়েন্ট সেট নয়। কেন ডিসজয়েন্ট সেট নয়, কারণ তাদের মধ্যে 3 এবং 4 এই দুটি পদ আমার কমন রয়েছে। তাহলে এখানে যদি আমরা ভেন ডায়াগ্রামটা লিখি, তাহলে এরকম ভাবে পাবো যে আমরা একটা এ সেট লিখছি এখানে, একটা বি সেট লিখলাম এখানে, তাহলে এ বি। তাহলে এ সেটে কি কি নেব, 1 2 3 এবং 4। কেন 3 4টা মাঝখানে লিখলাম, কারণ 3 আর 4 এর মধ্যে কমন ফিল্ড আছে, তাই না, কমন ফিল্ড আছে। তারপরে বি কে যখন নেব 3 4 অলরেডি লেখা আছে, 5টা লিখে নিলে হয়ে যাবে। তাহলে এই যে সেটটা লিখেছি এ সেটের মেম্বার কারা ছিল, 1 2 3 4 1 2 3 4 বাউন্ডারি করে দেখতে পাচ্ছি এ সেটের বাউন্ডারি। আবার যখন আমরা বি সেটের বাউন্ডারি সেট করব তখন কি কি আছে, 3 4 5 আছে, 3 4 5 দেখতে পাচ্ছি, কিন্তু 3 এবং 4 যে দুটি এলিমেন্ট সেটা এ তে উপস্থিত, বি তে উপস্থিত। তাহলে যে অঞ্চলটা বোঝাবে না এ ইউনিয়ন বি, সেই অঞ্চলটা আসলে এরকম হবে। ক্লিয়ার, তাহলে এ এবং বি এর ইউনিয়ন বোঝা গেল, তাই তো। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো কি, যে x যদি বিলংস টু এ ইউনিয়ন বি তে থাকে, মানে এ ইউনিয়ন বি এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে এটা যদি হয়, দ্যাট ইমপ্লাইজ দ্যাট x belongs to a or x belongs to b। আবার বলি x belongs to a union b যদি হয়, মানে a union b এটা, তাহলে a union b এর যে পদগুলি রয়েছে সেই পদগুলি আইদার a থেকে এসেছে কিংবা b থেকে এসেছে, অর
তাই না? এ থেকে যদি এ তে উপস্থিত রয়েছে তাহলে এ ইউনিয়ন বি তে উপস্থিত থাকবে, আর যদি বি সেটে উপস্থিত ছিল সেটাও এ ইউনিয়ন বি এর মধ্যে উপস্থিত থাকবে। তার মানে এ ইউনিয়ন বি এর প্রত্যেকটা এলিমেন্ট আইদার এ থেকে এসেছে অর বি থেকে এসেছে, হয় এ থেকে এসেছে কিংবা বি থেকে এসেছে। যদি এ তে ছিল তাও এ ইউনিয়ন বি তে আছে, আর যদি বি তে ছিল তাও এ ইউনিয়ন বি তে আছে। কেন? কারণ যদি 5 কে বলি 5টা তো এ তে ছিল না, তাহলে এ তে ছিল না কিন্তু সে বি তে ছিল, তাও আবার এ ইউনিয়ন বি উপস্থিত আছে। আবার যদি বলবো একটা তো এ তে ছিল না বি তে ছিল, সরি এ তে ছিল বি তে ছিল না, তাও কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে রয়েছে। তাহলে হয় এ তে উপস্থিত থাকবে অথবা অর কি হবে বি তে উপস্থিত থাকবে। তাহলে x belongs to a union b, that implies that x belongs to a or x belongs to, যে সমস্ত সেট a ইউনিয়ন b তে আছে সেই সমস্ত সেট হয় a তে ছিল অথবা b তে ছিল। অর অথবা বসবে এখানটাতে, কি বসবে? অর অথবা। এখানে অথবার একটা চিহ্ন রয়েছে যেটা আমরা এরকম ভাবে লিখব, এইরকম ছোট্ট ভি এর মতো, ঠিক আছে? এরপর চলে আসছি আমরা কি চলে আসছি ইন্টারসেকশন অফ টু সেট। ইন্টারসেকশন আগেরটা ছিল ইউনিয়ন অফ টু সেট, এটা হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশন অফ টু সেট, দুটি সেটের ইন্টারসেকশন। আমরা সাপোজ ওই एग्जांपल গুলোই নিচ্ছি, তাহলে a আর b যদি নিয়ে থাকি, প্রথম ক্ষেত্রে যেটা ডিসজয়েন্ট সেট ছিল, এখানে a আর এখানে b, এর মধ্যে কি ছিল 1 2 3, আর b এর মধ্যে কি ছিল 4 5 6। তাহলে এটা যদি a সেট হয়, এটা যদি b সেট হয়, তাহলে a ইন্টারসেকশন b, a u ছিল ইউনিয়নের জন্য, উল্টানো ইউটা হচ্ছে ইন্টারসেকশনের জন্য। তাহলে a আর b এর মধ্যে কমন ফিল্ড কি আছে? ইন্টারসেকশন মানে দুটোর মধ্যেই উপস্থিত আছে। তাহলে a এর মধ্যে 1 2 3, b এর মধ্যে 4 5 6, তাহলে a এর কোনো পদ b তে নাই, আবার b এর কোনো পদ a তে নেই। কেন? কারণ তারা ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট হচ্ছে বিচ্ছেদ সেট, এমন এক ধরনের সেট দুটো যাদের মধ্যে কোনো কমন অঞ্চল নাই। তাহলে এই যে উত্তরটা হবে সেটা ফাই পাবো, বা ব্র্যাকেটটা ওপেন করে আমি ফাঁকা রেখে দেবো। কেন? কারণ এই দুটোর মধ্যে কোনো কমন অঞ্চল নেই। কিন্তু যদি উদাহরণ 2 एग्जांपल, এটা 1 থেকে নিলাম, एग्जांपल 2 টাকে যদি মেনশন করি, তাহলে 1 2 3 4, আবার এখানে 3 4 5, এটা যদি আমি ভেন ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, তাহলে এখানে একটা দেবো a সেট, এখানে একটা b সেট দেবো একই রকম। তাহলে a সেটের মধ্যে আর b সেটের মধ্যে এলিমেন্ট কি আছে? এখানে 1 2 3 4টা মিডলে থাকছে, এবং এখানে একটা 5। তাহলে a ইউনিয়ন b যদি পুরো অঞ্চলটাকে বোঝাচ্ছিল, a ইন্টারসেকশন c b বোঝাবে শুধুমাত্র এইটা। তাহলে উত্তরটা কি লিখবো? a ইন্টারসেকশন b কি হবে? a ইন্টারসেকশন b কথাটা মানে কি? a সেট এবং b সেট উভয় সেটেই উপস্থিত, উভয় সেটেই উপস্থিত। কারা? 3 এবং 4। কেন? 3 এবং 4 কমন জায়গাতে রয়েছে, তাহলে এখানে উত্তর লিখবো 3 এবং 4। তাহলে a ইন্টারসেকশন b বলতে কি বোঝাচ্ছে? যে এলিমেন্ট গুলো a তেও আছে এবং b তেও আছে, a তে আছে এবং b তেও আছে। ইউনিয়নের ক্ষেত্রে কি বললাম? a তে আছে অথবা b তে আছে। এখন কি হয়ে গেল? a তে আছে এবং b তে আছে। তার মানে আমি এখানে স্টেটমেন্ট এভাবে লিখব, x belongs to a intersection b, that implies that x belongs to a and, বা এবং x belongs to b। ইউনিয়নের ক্ষেত্রে অর পেয়েছিলাম, ইন্টারসেকশনের ক্ষেত্রে সেটা এন্ড হয়ে গেল। আইদার অর নয়, কি হবে? x a তেও উপস্থিত হবে, সঙ্গে সঙ্গে b তেও উপস্থিত থাকতে হবে। एग्जांपल দেখে নাও, 3 যে এলিমেন্টটা a তেও রয়েছে b তেও রয়েছে, 4 যে এলিমেন্টটা a তেও রয়েছে b তেও রয়েছে। তাহলে এইটা হচ্ছে তার অঞ্চল, যেটা শুধুমাত্র এই সেকশনটা কমন অঞ্চলটাকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? a ইন্টারসেকশন b। তাহলে a ইউনিয়ন b, a ইন্টারসেকশন b ক্লিয়ার হলো? তোমরা ভিডিও পজ করে এটা নোট করে নিতে পারো, ঠিক আছে? আমরা চলে আসবো নেক্সট টপিক, ডিফারেন্স অফ টু সেট, দুটো সেটের বিয়োগফল। a একটা एग्जांपल নিলাম 1 2 3 4, b একটা एग्जांपल নিচ্ছি 3 4, বা 3 4 এর সঙ্গে 5, ঠিক আগের एग्जांपलটা মতো নিলে তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকি। তাহলে a হচ্ছে এই সেটটা,
আর বি হচ্ছে এই সেটটা। এ এখানে লিখছি, বি এখানে লিখছি, তাহলে এর মধ্যে 1 2 3 4 ঠিক মাঝখানে আসবে এবং এখানে চলে আসবে 5। তাহলে a মাইনাস বি মানে a সেট থেকে বি সেটকে এলিমিনেট করে দাও বা মাইনাস করে দাও। তাহলে a সেট থেকে বি সেটকে যদি বাদ দিয়ে দিই, a সেট তো এই সাদা সার্কেলটা, তাই না? সেই সাদা সার্কেল থেকে আমরা যদি ব্লু সার্কেলটাকে যদি এলিমিনেট করে দিই, তাহলে যে অংশটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই রকম অঞ্চল, এটা বোঝা যাচ্ছে? তাহলে a মাইনাস বি, a থেকে b কে পুরোপুরি বাদ দিই দাও, তাহলে a মাইনাস b যদি উত্তর লিখতে যাই কি পাবো? a b থেকে যদি বাদ দিই তাহলে a থেকে এগুলো হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে b থেকে বাদ দিলে 3টা বাদ চলে যাবে, 4টা তো বাদ চলে যাবে, 5 তো উপস্থিত নেই, সুতরাং অলরেডি বাদ আছে, বাদ দেওয়ার দরকার হচ্ছে না। তাহলে a মাইনাস b রেজাল্টটা কি দাঁড়াবে? 1,2 1,2 বোঝা যাচ্ছে? এই যে ফিল্ডের যে অঞ্চলটা আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে আমরা এখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই রকম একটা অঞ্চল। চাঁদের মতো দেখতে যে অঞ্চলটা পাচ্ছি সেটা হচ্ছে a মাইনাস b। তাহলে a মাইনাস b এর आंसर কত পাবো? only 1 and 2। সেজন্য a মাইনাস b কে only a বলা হয়। কেন? কারণ এই 1 belongs to only a not b, 2 is belongs to only a not b। তার মানে এখানে আমরা লিখতে পারি যে x belongs to a minus b, that implies that x belongs to a and x not belongs to b। that clear? x belongs to a minus b কথাটা মানে কি? x a তে আছে কিন্তু x b তে নেই, মানে যে সমস্ত পদ যারা a তে রয়েছে b তে নেই তারাই a minus b তে উপস্থিত রয়েছে। সিমিলারলি আমরা চলে আসছি b minus a, এটাও কিন্তু एग्जांपल সেম নিয়ে যদি আমি উদাহরণ দিই, তাহলে এখানে দুখানা সেট লিখে নিচ্ছি, একটা সেট দুটো সেট, এটা a এটা b। a সেটের মধ্যে রয়েছে 1 2 3 এবং 4 আর এখানে 5। তো ঠিক আমি এখানে ডেফিনিশন অনুযায়ী বলে দেব যে b সেট থেকে a সেটকে বাদ দিয়ে দাও, তাহলে b minus a। তাহলে b সেটকে যদি a সেট থেকে বাদ দিয়ে দিই, তাহলে b সেটের মধ্যে কি কি রয়েছে? b সেটের মধ্যে রয়েছে 3 4 5। a সেটে কে কে আছে? 1 2 3 4। আমরা এখানে 3 4 5 আমরা b সেটকে লিখি, b সেট ইকুয়ালস টু 3 4 5 আর a সেট ইকুয়ালস টু লিখছি 1 2 3 4। তাহলে আমরা এলিমিনেট করব কোনগুলোকে? 3 কে বাদ দেব, 4 কে বাদ দেব, 1 তো বাদ দেওয়া যাবে না, অলরেডি নেই, আর 2 ও বাদ দেওয়া যাবে না, নেই। তাহলে b মাইনাস a করলে কি পড়ে থাকছে? শুধুমাত্র 5। তাহলে b মাইনাস a করলে কি পড়ে থাকবে? শুধুমাত্র 5। তাহলে 5টা হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা শুধুমাত্র b তে অবস্থিত, only b, শুধুমাত্র b তে অবস্থিত। তাহলে এই অঞ্চলটা আসলে আমরা a মাইনাস b আকারে চিহ্নিত করছি, এইটা হচ্ছে a মাইনাস b। a মাইনাস b কোনটা? এই অঞ্চলটা, সেটের এরিয়াটা। তাহলে আমরা লিখতে পাচ্ছি x belongs to b minus a, that implies that x belongs to b and x not belongs to a, মানে a x এমন এলিমেন্ট যারা b তে উপস্থিত কিন্তু a তে উপস্থিত নয়, তাই না? তাহলে আমরা a minus b এবং b minus a বুঝলাম। চলো নেক্সট টপিক চলে আসছি, সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট। সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট, a যদি নিলাম 1 2 3 4, b নিচ্ছি 3 4 5 6। আমরা ভেন ডায়াগ্রামটা আঁকি, ভেন ডায়াগ্রামটা ঠিক এরকম হবে a b a b। এখানে নিলাম 1 2 3 4, এখানে নিলাম 5 এবং 6। তাহলে এখানটাতে কি বোঝাচ্ছে? a এবং b এর সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে যে a তে উপস্থিত কিন্তু b তে নয়, অথবা b তে উপস্থিত a তে নয়। মানে ব্যাপার হচ্ছে এরকম, এই এরিয়াটা বোঝাবে এটা হচ্ছে only a মানে এটা, আর only b মানে এটা। only a এবং only b, এই যে অঞ্চলটা করলাম, এই দিকের অঞ্চলটা কি নাম? এই দিকের অঞ্চলটা যেটা ব্লু লাইনে লিখছি আমি, এই দিকের অঞ্চলটা কি নাম? a minus b, তাই না? এই অঞ্চলটা কি? a minus b। আর এটা কি? b minus a।
তাহলে a মাইনাস b আর b মাইনাস a এর ইউনিয়ন যদি করি তাহলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে a সিমেট্রিক ডিফারেন্স অফ b। a সিমেট্রিক ডিফারেন্স অফ b মানে a মাইনাস b অঞ্চলটা এবং b মাইনাস a অঞ্চলটা, মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে ইউনিয়ন অঞ্চল থেকে ইন্টারসেকশনটা বাদ দিয়ে দিই, মানে শুধুমাত্র কমন অঞ্চলটুকু বাদ গেল, বাকি সবটাই এলো। তার মানে কি পাবো, a সিমেট্রিক ডিফারেন্স অফ b যদি অ্যানসার পাবো তাহলে কি পাবো, কমন অঞ্চল বলতে 4 আর 5 বাদ চলে গেল, তাহলে উত্তরে কি আসবে 1,2 আর 5,6। 1,2 টা কোথায় উপস্থিত, a মাইনাস b তে উপস্থিত, আর 5,6 কোথায় উপস্থিত, b মাইনাস a তে উপস্থিত। ওই দুটোর ইউনিয়ন করলে কি পাবো 1, 2, 5, 6। তাহলে সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে 1, 2, 5 and 6। ক্লিয়ার? তাহলে সিমেট্রিক ডিফারেন্স বুঝতে পারলাম, এই ডায়াগ্রাম দিয়ে বুঝে নিলাম। এরপর চলে আসছি কমপ্লিমেন্ট অফ আ সেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্ট অফ আ সেট, তাই তো? কমপ্লিমেন্ট অফ আ সেট কথাটার মানে কি, আমি ভেন ডায়াগ্রাম লিখছি, এরকম একটা ইউনিভার্সাল সেট ইউ লিখলাম আর মাঝখানে একটা সেট লিখলাম 1, 2, 3, আর ইউনিভার্সালের মধ্যে 5, 6, 7, 8, মানে ব্যাপারটা এরকম, ইউ ইজ 1, 2, 3, 5, 6, 7, 8। তাহলে ইউ বলতে কি বোঝাচ্ছে 1, 2, 3, 5, 6, 7, 8, মানে 1, 2, 3, 5, 6, 7, 8 পুরোটাই ইউ। তার মধ্যে এ হচ্ছে একটা সেকশন, একটা সেট, এখানে 1, 2 আর 3 উপস্থিত। তাহলে এখানে কি বলছি, এ সাবসেট অফ ইউ, তাই না? 1, 2, 3টা হচ্ছে ইউ এর আন্ডারে অবস্থিত, তাই না? তাহলে এ সাবসেট অফ ইউ এটা বলতে পারছি, কিন্তু এ অপরে যদি একটা সি দিয়ে দিলাম মানে এ কমপ্লিমেন্ট, বা এ অপর একটা ড্যাশ দিয়ে দিলাম মানে এ কমপ্লিমেন্ট, এ অপর একটা হাইফেন দিয়ে দিলাম মানে এ কমপ্লিমেন্ট, অথবা কমপ্লিমেন্ট অফ এ, এই সবগুলোর মানে কিন্তু একই। উত্তরটা কি হবে, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে সমস্ত পদ এতে উপস্থিত নেই তাদেরকে আমরা এ কমপ্লিমেন্টে দেখাবো, মানে যারা এতে উপস্থিত নেই তারা কোথায় আছে, এ কমপ্লিমেন্ট আছে। তোমাদের একটা ছোট্ট একটা গল্প বলি। একটা মাতাল ছিল, ঠিক আছে? একটা লোক এসে জিজ্ঞেস করছে মাতালটাকে যে তুমি এত যে মদ খাও, তুমি কবে কবে মদ খাও? বলছে না আমি তো মদ খুব বেশি খাই না, আমি মাত্র 2 দিন মদ খাই। লোকটা বললো তোমাকে তুমি প্রায় দিন দেখতে পাই মদ খাওয়া অবস্থায়, কবে কবে মদ খাও বলো তো? ও বলছে দেখুন আমি 2 দিন মদ খাই, যেদিন বৃষ্টি পড়ে সেদিন খাই, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন খাই। তাহলে যেদিন বৃষ্টি পড়ছে সেদিনও মদ খাচ্ছে, যেদিন বৃষ্টি পড়ছে না সেদিন মদ খাচ্ছে, তার মানে কি প্রত্যেক দিনই মদ খাচ্ছে, তাই না? তাহলে যেদিন বৃষ্টি পড়ছে সেটাকে যদি আমরা এ ধরি, যেদিন বৃষ্টি পড়ছে না সেটাকে কমপ্লিমেন্ট ধরলাম। কার কমপ্লিমেন্ট? এর কমপ্লিমেন্ট। তার মানে এ হচ্ছে যদি এই এরিয়াটা হয় তাহলে এ কমপ্লিমেন্ট হবে এ এরিয়ার বাইরে যেটা। তাহলে এ কমপ্লিমেন্ট বোঝাতে আমরা কোন অঞ্চলটা পাবো বা কোন কোন উত্তরগুলো পাবো, 5, 6, 7 এবং 8। তাহলে এ যদি 1, 2, 3 হয় সার্কেলটা, তাহলে এ কমপ্লিমেন্ট হলো ওই সার্কেলটা বাদ দিয়ে বাকি অঞ্চলটা। আমি এখানে সেট করে দেখিয়ে দিচ্ছি, সার্কেলটা বাদ দিয়ে বাকি যে অঞ্চলটা আসছে সেটা হচ্ছে আমার আসলে এ কমপ্লিমেন্ট। সার্কেলটা বাদ দিয়ে বাকি ইউনিভার্স এ তে উপস্থিত নেই মানে এ কমপ্লিমেন্টে আছে, এ কমপ্লিমেন্টে উপস্থিত নেই মানে এ তে আছে। তার মানে একটা জিনিস আমি পাচ্ছি না যে এ কে এ কমপ্লিমেন্টের সাথে যদি ইউনিয়ন করা হয় তাহলে কি পাবো, রিটার্ন এ ইউনিভার্স পাবো। মানে আমি যেদিন বৃষ্টি পড়ে সেদিন মদ খাই বলছে, আর কি বলছে যেদিন বৃষ্টি পড়ে না সেদিন মদ খাই বলছে। তাহলে যেদিন পড়ে সেদিন খাই, যেদিন পড়ে না সেদিন খাই, মানে প্রত্যেক দিনই খায়। তাহলে এ ইউনিভার্স, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, মানে এ এবং এ কমপ্লিমেন্ট মানে ইউনিয়নটা দাঁড়াচ্ছে। সুতরাং এ কি করে বার করছি, এ কমপ্লিমেন্টকে মাইনাস করে দিলে বেরিয়ে যাবে, অথবা এ কমপ্লিমেন্ট কি করে বার করছি, ইউনিভার্স থেকে এ কে মাইনাস করে দিলে বেরিয়ে যাবে। তার মানে এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝালো, যারা এ তে উপস্থিত নেই তারা এ কমপ্লিমেন্টে আছে। তাহলে ইউনিয়ন সার্বিক সেটটা যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 4 বাদ দিয়ে 1, 2, 3, 5, 6, 7, 8 হয়, আর এ সেট যদি 1, 2, 3 হয় তাহলে এই কমপ্লিমেন্ট যেটা পাবো সেটা হচ্ছে 1, 2, 3 বাদে বাকি সমস্ত মানে 5, 6, 7, 8। এটা হচ্ছে এই কমপ্লিমেন্টের কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে আমরা আজকে সেট অপারেশনস পর্যন্ত বুঝলাম এবং তার
ডেফিনেশন গুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমরা এরপর সেটের বেশ কিছু ফর্মুলা বা সূত্র রয়েছে এবং বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা চলে আসবো পরের ভিডিওতে। তো তোমরা এখনো অবধি যে কনসেপ্টটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম সেট থিওরি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারও বলতে পারি, একটা টপিক বলতে পারি ম্যাথমেটিক্সের। কারণ এই চ্যাপ্টারটা যদি ঠিকঠাক করে বুঝি বেশ কিছু চ্যাপ্টারে এরই কিন্তু আমরা রিফ্লেকশন দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা সেট কাকে বলে দেখলাম, সেট রিপ্রেজেন্টেশনের ফরম্যাট গুলো, রোস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম, ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাতে শিখলাম। আমরা রোস্টার ফর্ম থেকে সেট বিল্ডার ফর্ম অথবা সেট বিল্ডার ফর্ম থেকে রোস্টার ফর্মে আমরা কিভাবে চেঞ্জ করব সেটা দেখলাম। সেটের কিছু অপারেশনস দেখলাম, সমস্ত কিছু মোটামুটি তোমরা আরেকবার ভিডিওটা পারলে দেখে নিতে পারো। যদি কোথাও ডাউটস থাকে অবশ্যই কমেন্টে জানাও যে স্যার আমি এই জায়গাটাতে বুঝতে পারলাম না, আমি অবশ্যই পরের ভিডিওতে সেটা কভার করার চেষ্টা করব। তোমরা খাতায় কিন্তু ভালোভাবে সমস্ত কিছু নোট করবে, অবশ্যই বই একটু পড়ার চেষ্টা করব, কারণ বই পড়ার অভ্যাসটা খুব ভালো জিনিস। কারণ বই যদি পড়ি তাহলে থিওরি পোর্শনটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি রয়েছি, পরপর আমি তোমাদের ভিডিওগুলো দিয়ে যেতে থাকবো। আমরা পরের ভিডিওতে আসছি সেটের বেশ কিছু কনসেপ্ট নিয়ে এবং কিছু এমসিকিউ অঙ্ক কিভাবে সলভ করবো সেগুলো নিয়ে। চলো আজকের মতো টাটা। পারলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বা লাইক শেয়ার কমেন্ট দিয়ে রাখো। সাবস্ক্রাইব এর জন্যই করবে কারণ পরের ভিডিওটা যদি আপলোড হবে তখন কিন্তু অটোমেটিক নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবে যে ভিডিওটা চলে এসেছে। চলো টাটা।